মেয়েদের কাজই তো একটু রান্না করা, বাসন মাজা আর বাচ্চা মানুষ করা। এর বেশি আর কি কাজ করো তোমরা? রোহিতের মুখে কথাগুলো শুনে কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। অফিস ছুটির কারণে রোহিত এখন ঘরেতে ফ্রি টাইম কাটাচ্ছে। সারাক্ষণ টিভি দেখছে আর একটু একটু পর চায়ের অর্ডার করে যাচ্ছে। আমি চা দিয়ে আবার রান্নাঘরে চলে যাচ্ছি দেখে সে আমার হাতটা ধরে বলল, একটু তো কাছে বসতে পারো নাকি? কয়েকদিন যাবৎ খেয়াল করছি তুমি সারাক্ষণ রান্না বান্না আর ঘর গোছাতেই ব্যস্ত। আমার জন্য তোমার সময় নেই। আমি একটা হাসি দিয়ে বললাম, বাবার জন্য বিকেলের জলখাবার বানাতে হবে, পরে গল্প করব বলে আবার রান্নাঘরে চলে গেলাম। দেখাশোনা করে বিয়ে আমাদের। প্রথম যেদিন রোহিত আমাকে দেখতে এসেছিল সেদিন আমার সাথে অনেক কথা বললেও বিয়ের পর থেকে সে তার কাজ নিয়েই ব্যস্ত থাকে। বিয়ের আগে আমি সারাদিন কি করি না করি জানতে চাইতো, কিন্তু এখন সে মনে করে আমি সারাদিন শুয়ে বসেই সময় কাটাই, অথচ পুরো সংসারটাই আমাকে সামলাতে হয়। একা হাতে ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা, এছাড়া প্রায় সময় বাজারটাও আমাকেই করতে হয়। শ্বশুরমশাই প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। তাকে ডাক্তার দেখানো, ওষুধপত্র, টাইমে টাইমে খাবার বানিয়ে দেওয়া, এসব একা হাতে সামলাতে হয়। বিয়ের আগে পুরুষ মানুষ প্রেমিকের মতো আচরণ করলেও বিয়ের পর প্রেমিক সাজার ভানটুকুও করতে পারে না। তখন তারা গম্ভীর এক আনরোমান্টিক পুরুষে রূপান্তরিত হয়। অথচ চাইলে বিয়ের পরেও একজন হাজব্যান্ড একজন ভালো প্রেমিকও হতে পারে। হাজব্যান্ড, প্রেমিক, বেস্ট ফ্রেন্ড, এই শব্দগুলো পুরুষদেরই ডাকনাম। কেউ কেউ এই ডাকনামগুলো ধরে রাখার জন্য সেই সব দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করে যায়। আবার কেউ শুধু পুরুষ নামের গণ্ডিতেই নিজেকে আটকে রাখে। নারী তার প্রিয় পুরুষকে এই সব নামে তখনই ডাকতে পারে যখন তার পুরুষটি সেই সব নামের মর্যাদা রাখে। রোহিতের সবসময় তাড়াহুড়ো থাকে, নাকে মুখে খেয়েই অফিসে দৌড় দেয়। তারপর রাতে ফিরে আর তার আমার সাথে সারাদিনের গল্প করার সময় হয় না। প্রথম দিকে মন খারাপ হতো, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। মোবাইল ধরে দেখি অ্যালার্ম দেওয়া হয়নি, অথচ প্রতিদিনের অ্যালার্ম সেট করাই থাকে যেন তাড়াতাড়ি উঠতে পারি। 10:30 বাজে। বিছানা গুছিয়ে টেবিলের সামনে গিয়ে দেখি সকালের ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে। শাশুড়ি মায়ের হাঁটুর ব্যথার জন্য কোনো কাজই করতে পারে না, আমিও তাকে করতে দিই না। মা কি হাঁটুর ব্যথা নিয়েই তবে রান্না করলো? অবাক হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে চোখে মুখে জল দিয়ে আবারও রান্নাঘরে গেলাম। না, আমি তো ঠিকই দেখছি। রোহিত সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানিয়েছে, এখন আবার কিচেনও পরিষ্কার করছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? তুমি রান্নাঘরে কেন? সে কিচেন থেকে বেরিয়ে এসে আমাকে টেবিলে বসিয়ে বলল, রিঙ্কি, তুমি কি জানো তুমি আমার কাছে কতটা দামি? আর দামি জিনিসের সবসময় যত্ন নিতে হয়। আমি নিজেও কথাটা ভুলে গিয়েছিলাম। এই কয়েকটা দিন ঘরে থেকে বুঝেছি প্রতিদিন তুমি কতটা খাটাখাটনি করো। মায়ের শরীর খারাপ বলে কখনো কিছু করতে দাও না। আমি তো তোমার জন্য কোনো কাজের লোক পর্যন্ত রাখিনি, কখনো নিজেও তোমাকে কোনো কাজে হেল্প করিনি। সকালে খেয়ে অফিসে যেতাম আর এসেই আবার খেয়ে দিব্যি ঘুমিয়ে পড়তাম। কখনো জানতেও চাইনি সারাদিন তুমি কি কি করো। অভিমানী স্বরে বললাম, মেয়েরা তো একটু রান্না করা, বাসন মাজা ছাড়া আর কিছুই করে না রোহিত। সরে যাও, আমাকে এখন দুপুরে রান্নাটা করতে দাও, নয়তো দুপুরেও সবাইকে পোড়া পোড়া খাবার ব্রেকফাস্টের মতো খেতে হবে। সে আমার মুখে পোড়া টোস্ট পুড়ে দিয়ে বলল, একদিন না হয় বরের হাতের পোড়া রান্নায় খেলে, ভাবছি তোমার থেকে রান্নাটাও শিখে নেব। ঠোঁটের কোণে হাসি লুকিয়ে বললাম, কেন? সে মুচকি হাসি দিয়ে বলল, এখন থেকে দামি জিনিসের যত্ন নিতে হবে যে, এখনও অনেক দায়িত্ব পালন করা বাকি।